ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প ব্রাহ্মণের চার ছেলে। অনেকদিন আগের কথা। এক গ্রামে এক ব্রাহ্মণের চারটে ছেলে ছিল। তাদের গ্রামে অবশ্য কোনো পাঠশালা ছিল না। ছেলেপুলেদের লেখাপড়া শেখানোর জন্য ব্রাহ্মণ গুরুগৃহে পাঠিয়েছিলেন। ব্রাহ্মণের চারটে ছেলে, চারজনই গুরুগৃহে গেল। ব্রাহ্মণের ঘর পাকা, তার খুব মন খারাপ, কিন্তু মনে একটা আনন্দও ছিল। ছেলেরা যখন জ্ঞানী হয়ে ফিরবে তখন তার গর্বে বুক ফুলবে। ছেলেরা ভালো করে পড়াশোনার জন্য গুরুগৃহে পৌঁছল। তাদের গুরু ছিলেন অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। তিনি মন্ত্র বলে অনেক অসাধ্য সাধন করতে পারতেন। ব্রাহ্মণের চার ছেলের মধ্যে তিন ছেলের মনোযোগ ছিল অসম্ভব। তারা নানা শাস্ত্র এবং মন্ত্র শিখেছিল কয়েকদিনের মধ্যেই। কিন্তু ছোট ছেলে, তার লেখাপড়ায় একটুও মন ছিল না, কোনো আগ্রহই ছিল না। জোর করে তার বাবা তাকে গুরুগৃহে পাঠিয়েছিল। পড়াশোনা করতে তার একদম ভালো লাগতো না। গুরুগৃহে এসে সে কোনো শাস্ত্র বা মন্ত্র কিছুই শিখতে পারল না। শেষে দিন কেটে গেল। দিন কাটতে কাটতে বছর ঘুরল। বড় তিন ভাই ভালো করে লেখাপড়া শিখল, কত মন্ত্র পড়তে শিখল তারা। ছোট ভাইয়ের আগ্রহ তারা একটুও জন্মাতে পারল না। কিন্তু দেখতে দেখতে আরো ৩-৪ বছর কেটে গেল। গুরুদেব এরপর হাল ছেড়ে দিলেন। তিনি আর লেখাপড়া শেখাচ্ছিলেন না ওই ছোট ছেলেটিকে। দিন কাটলো, গুরুগৃহে পড়াশোনা সবার শেষ হলো। ততদিন তিন বড় ভাই গুরুগৃহে নানা শাস্ত্র মন্ত্রতন্ত্র পড়ে অনেক বেশি শিক্ষা অর্জন করে ফেলেছে। একদিন গুরুদেব তিন ব্রাহ্মণের ছেলেকে ডেকে বলল, তোমরা শিক্ষা সম্পন্ন করেছ, এরপর বাড়ি ফিরে যাও, আর তোমাদের ওই ভাইকে নিয়ে যাও, তার তো বিদ্যা শিক্ষা কিছু হবে না। তিন ভাই গুরুদেবকে প্রণাম করে তার ঘর থেকে বেরিয়ে এসে ছোট ভাইকে বলল, তোর তো কিছুই শেখা হলো না রে ভাই, না শিখলি শাস্ত্র, না শিখলি মন্ত্র, এরপর কি করবি, কিভাবে খাবি? আমরা ব্রাহ্মণ, যদি আমরা মন্ত্র না জানি, শিক্ষা না জানি, আমরা কিভাবে শাস্ত্র জ্ঞান লোককে দেব, কিভাবে তাদেরকে শাস্ত্র সম্বন্ধে জানাবো? তখন সে ছোট ভাইটি বলল, আমার শিক্ষা হয়তো হবে না, তোমরা শিখেছ, এতেই আমি খুশি। গুরুদেব তখন বাইরে বেরিয়ে এসে বললেন, আর কথা বলে লাভ নেই, ওকে নিয়ে এখান থেকে তোমরা এরপর যাও, বাড়ি ফিরে যেতে হবে তোমাদের। ওর কোনো শিক্ষাই হবে না, ওর পক্ষে শিক্ষা শাস্ত্র কোনো কিছুই আয়ত্ত করা সম্ভব নয়। আগ্রহ না থাকলে কাউকে কোনো কিছু শেখানো যায় না, তোমরা ফিরে যাও। সেই দিন ব্রাহ্মণের চার ছেলে গুরুগৃহ থেকে বাড়ির দিকে আসার জন্য পথ ধরল। বড় তিন ভাই খুব আনন্দে বাড়ি আসছিল। তারা কিন্তু ছোট ভাইটিকে বারবার রাস্তায় অপমান করছিল, বলছিল, তুই মূর্খ, তোর দ্বারা লেখাপড়া হলো না, শাস্ত্রজ্ঞান অর্জন করা হলো না, তুই এরপর কি করে খাবি দেখ। ছোট ভাই মুচকি হেসে বলল, যাই হোক ছাড়ো, আমার এতেই খুশি যে আমার তিনটি দাদা তিন বড় পণ্ডিত। বড় ভাই তখন ছোট ভাইটিকে বলল, তাহলে তুই পুটলি পাটলাগুলো আমাদের বয়ে নিয়ে চল আগে। ছোট ভাই পুটলি পাটলা নিয়ে এগোতে শুরু করলো। তিন ভাই নিজেরা পণ্ডিত হয়েছে বলে গর্ব করে হো করে হাসতে হাসতে পিছনে আসছিল। এমন সময় তিন ভাইয়ের চোখে পড়ল, হঠাৎ করে কিছু জঙ্গলের মধ্যে বড় বড় হাড়ের টুকরো পড়ে আছে। হাড়ের টুকরোগুলি দেখে তিন ভাই সেখানে দাঁড়িয়ে পড়ল। তখন ছোট ভাইটি কিছুটা এগিয়েছিল। হঠাৎ করে সে ঘুরে দেখে তার দিন দাদা হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। সে ব্যাপার বুঝতে না পেরে আবার পুটলি পাটলা নিয়ে দাদাদের কাছে এলো। তখন দেখল তিন দাদা কথা বলছে। বড় ভাই বাকি দুইজনকে বলছে, হাড়গুলো দেখ, কত বড় বড়, মনে হচ্ছে বিরাট কোনো রাক্ষসের হাড় রে। মেজ ভাই তখন বলল, হ্যাঁ দাদা, আমারও তাই মনে হচ্ছে। সেজ ভাই বলল, ঠিক বলেছ তোমরা দুজন, ওইগুলো রাক্ষসেরই হাড়। এরপর বড় ভাই আবার সকলের সামনে গর্বে বুক ফুলিয়ে বলল, জানিস, এই জঙ্গলে মনে হয় কোনো রাক্ষস বাস করত, তার কোনোভাবে মৃত্যু হয়েছে, তাই কঙ্কাল পড়ে আছে। কঙ্কালের মধ্যে কিছু হাড় এদিক ওইদিকে ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি ওই সব হাড়গুলোকে কঙ্কালের মধ্যে সাজিয়ে লাগিয়ে পূর্ণ কঙ্কাল তৈরি করতে পারবো, এবং সে হাড়গুলোকে ভালোভাবে যুক্ত করে দিতে পারবো, ঠিক আগের মতো নিজের রূপে ফিরে আসতে পারবে রাক্ষস। মেজ ভাই তখন বলল, ঠিক আছে,
তুমি হাড়গুলোকে যোগ করে দেখাও। কঙ্কালের পুরো শরীরে ধীরে ধীরে বিভিন্ন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা হাড়গুলোকে জড়ো করতে শুরু করলো মন্ত্র বলে ওই বড় ভাই। দেখতে দেখতে কঙ্কালটি তৈরি হয়ে গেল। তখন মেজ ভাই বলল, তোমার শিক্ষা অনেক বড় দাদা, কিন্তু আমার শিক্ষাও কম নয়। জানো, তোমার ওই কঙ্কালের মধ্যে আমি মাংস গজাতে পারি। বড় দাদা বলল, তাই নাকি? তুই মন্ত্র বলে ওর শরীরে রক্ত, মাংস, চামড়া সব লাগাতে পারবি? তখন মেজ ভাই বলল, হ্যাঁ পারবো, দাঁড়াও করে দেখায়। এমন সময় ছোট ভাই বলল, দাদা ভুল করছো, এরকম করো না। ওই রাক্ষস অনেক ভয়ঙ্কর হবে, ও আবার জীবিত হলে অনেক ক্ষতি করবে। ও এই আশেপাশের গ্রামদেরকে ধ্বংস করে দেবে। বড় দাদা ছোট ভাইয়ের এইসব কথা শুনে সেই সময় বলে, তোর শিক্ষা হয়নি, তাই জন্য তুই আমাদেরকে আমাদের শিক্ষা প্রয়োগ করতে দিবি না? মেজ ভাই বলে, ঠিক বলেছ দাদা, আমরা যে শিক্ষা অর্জন করেছি তার জন্য আমরা গর্ববোধ করি। আমরা সেই শিক্ষা প্রয়োগ করব। ও কিছুই করতে পারবে না। তুই এখান থেকে দূর হরে, হতভাগা। সেই সময় ছোট ভাইটি বলে, দাদা ভুল করছো, তোমরা এই কাজ ভুল করেও করো না। কিন্তু ছোট ভাইয়ের কথা কোনো মতে সেই মেজ ভাই আর বড় দাদা শোনে না। মেজ ভাই প্রদর্শন করে তার শিক্ষা। মন্ত্র বলে রাক্ষসের যে কঙ্কালটা সৃষ্টি করেছিল বড় ভাই, তার মধ্যে দেখতে দেখতে রক্ত, মাংস, চামড়া সব লাগিয়ে দেয়। মেজ ভাইয়ের শিক্ষা দেখে বড় ভাই হাততালি দিয়ে ওঠে, বলে, খুব সুন্দর হয়েছে, তোর বিদ্যা অসম্ভব। তখন সেজ ভাই সে বলে, আমারও শিক্ষা কম নয়, আমি ওই রাক্ষসের মধ্যে প্রাণদান করতে পারি। আমার শিক্ষা সর্বোপরি। তোমরা রক্ত মাংস গজাতে পেরেছ, হাড় ঠিক করতে পেরেছ, সঠিক জায়গায় কঙ্কালে হাড় লাগিয়ে কঙ্কাল সাজাতে পেরেছ, কিন্তু প্রাণ কেউ দিতে পারবে না। প্রাণ আমি দিতে পারবো। এই বিদ্যা শুধুমাত্র গুরুদেব আমায় শিখিয়েছে। এই বিদ্যা আয়ত্ত করা অত সহজ নয়, অসম্ভব ব্যাপার, সাংঘাতিক এই বিদ্যা। গুরুদেবের কৃপায় এইটি আমি শিখে নিয়েছি। আমিই কেবল পারবো রাক্ষসের মধ্যে প্রাণ দান করতে। প্রাণদানের কথা শুনে বড় ভাই আর মেজ ভাই বলে, তাড়াতাড়ি প্রাণ দিয়ে দেখাতো, তোর বিদ্যে কত বড়। সেই সময় ছোট ভাই বলে, দাঁড়াও, তোমরা যখন রাক্ষসকে জীবিত করবেই, আমার কোনো কথা শুনবে না, তখন আমায় একটু সময় দাও। আমি ওই দূরে যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে তার চূড়ায় পৌঁছাই, তারপর তোমরা প্রাণদান করো। এইটুকু তোমরা দাদা হয়ে আমার জন্য করতেই পারবে? তিন দাদাই এরপর রাজি হলো। সেই ছোট ভাই হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সেই পাহাড়ের চূড়ায়। এমন সময় সেই সেজ ভাই দেখে যে তার ছোট ভাই পাহাড়ের ওপর চলে গেছে। তাহলে কথা মতো এরপর সে প্রাণদান করতে পারবে। শিক্ষার গর্বে শিক্ষা প্রদর্শন করার জন্য সে রাক্ষসের দেহের মধ্যে প্রাণদান করে দেয়। রাক্ষস এরপর ভয়ঙ্কর রূপ ধরে জেগে ওঠে। যখন রাক্ষস ভয়ঙ্কর রূপ ধারণ করে, তখন সামনে ওই তিন ভাইকে দেখে তাদের দিকেই ধেয়ে আসে খাবার জন্য। সে এত বছর ধরে ক্ষুধার্ত ছিল, উঠে কি উঠেই সে আগে খাবার খোঁজে, আর চোখের সামনে তিনটি মানুষ দেখে সে হাত বাড়ায়। তিন দাদা এরপর আর ছুটতে পারে না। রাক্ষসের হাত অনেক লম্বা, মুহূর্তের মধ্যে তিনজনকে ধরে একদম কপ করে গিলে ফেলে। তিন দাদাই তার আর নেই। ছোট ভাই দূরে পাহাড়ের থেকে দাঁড়িয়ে দেখতে পায় রাক্ষস জীবিত হয়েছে। সে এরপর দেখতে দেখতে জঙ্গল আর গাছপালা সবকিছু ধ্বংস করতে থাকে। ছোট ভাইটি সেই পাহাড়ের চূড়ার ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, এই রাক্ষসকে জীবিত করে আমার দাদারা অত্যন্ত ভুল কাজ করেছে। শুধু নিজেদের প্রাণের বিপদ তারা ডেকে আনেনি, তার সাথে গ্রামবাসীদের জন্যও বিপদ ডেকে এনেছে। রাক্ষস তো তাদের তিনজনকে গিলে ফেলেছে। এখন যে কোনো প্রকারে তিনজনকে রাক্ষসের পেটের থেকে বার করতে হবে। ছোট ভাইটি এরপর তার ছোলার মধ্যে থাকা তীর ধনুক বার করে সেই পাহাড়ের চূড়ার থেকে রাক্ষসকে দেখে তীর চালায়। কয়েকটি তীর রাক্ষসের বুকে যে বেঁধে রাক্ষস মাটিতে পড়ে। তারপর ছোট ভাইটি ছুটতে গিয়ে রাক্ষসের পেটের ওপর চেপে অনেক জোরে লাথি মারতে শুরু করে। সেই পেটের চাপ পড়ায় তিন দাদা মুখের থেকে রাক্ষসের ভপ করে বেরিয়ে আসে। তিন দাদা আরেকটু হলেই মারা যেত। ওই অন্ধকার পেটের ভেতরে তারা আর কিছু মুহূর্ত থাকলেই
প্রাণ হারাতে চলেছিল। না সেখানে বায়ু ছিল, না তারা নিঃশ্বাস নিতে পারছিল। পেটের মধ্যে অসম্ভব উত্তাপ। সেই উত্তাপও সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সেখানেই তারা প্রাণ হারিয়ে রাক্ষসের খাদ্যতে পরিণত হতো। আর কয়েক মুহূর্তের জন্যই তারা বেঁচে গেল। তাদের চোখে জল এলো। ছোট ভাই, যাকে তারা এত অপমান করত, সেই শেষে তাদেরকে উদ্ধার করে আনলো। রাক্ষসের পেটের ভেতর থেকে বাঁচিয়ে তাদের প্রাণ দিল। এরপর কি? রাক্ষস ওই তীরবিদ্ধ অবস্থায় আর বাঁচতে পারল না। শেষে সে আবার মারা গেল। তীরের মধ্যে লাগানো ছিল ভয়ঙ্কর বিষ। সেই বিষে গোটা শরীর রাক্ষসের জ্বলে গেল। রাক্ষস কিছুক্ষণ পরই আবার দম ছাড়ল। শেষ নিঃশ্বাসে রাক্ষস প্রাণ ত্যাগ করল। এরপর তিন দাদাকে দেখে ছোট ভাইটি খুব খুশি হলো। ছোট ভাইকে দেখে তিন দাদা বলল, আমরা যে শিক্ষা অর্জন করেছিলাম, সেই শিক্ষা আমরা সঠিক জায়গায় প্রয়োগ করতে পারিনি। সেই শিক্ষার জন্য আমাদের প্রাণ তো যাচ্ছিলই, তার সাথে অনেক গ্রামবাসীর প্রাণও যেত। সেই শিক্ষা সমাজের কল্যাণের জন্য ব্যবহার হচ্ছিল না, অনিষ্টের জন্য ব্যবহার হচ্ছিল। আর ভাই, তুই যে তীরধনুক চালানোর শিক্ষা শিখেছিস, সেই শিক্ষা দিয়ে তুই আমাদের প্রাণ বাঁচালি, তার সাথে শত শত গ্রামবাসীদের রক্ষা করলি। তোর শিক্ষা কল্যাণের কাজে লেগেছে। তোর শিক্ষা মানুষকে প্রাণদান করেছে। তোর শিক্ষাই তাই প্রকৃত শিক্ষা। আমাদের শিক্ষা যতই পুঁথিগত শিক্ষা হোক, মন্ত্র শাস্ত্রের শিক্ষা হোক, সেই শিক্ষা যখন কল্যাণের কাজে লাগেনি, তখন সেই শিক্ষার কোনো দাম নেই। তোর শিক্ষাই শ্রেষ্ঠ। ছোট ভাইকে জড়িয়ে ধরে তিন দাদা এরপর চোখের জল ফেলতে ফেলতে ক্ষমা চায়। ছোট ভাই বলে, না দাদা, ভুল হয়েছে বুঝতে পারছি, কিন্তু ভবিষ্যতে আর এই ভুল করো না। শিক্ষাকে সবসময় কল্যাণের কাজে লাগানোর চেষ্টা করবে। গর্বের জন্য, অহংকারের জন্য, কোনো কিছু প্রদর্শন করে কাউকে প্রমাণ করার জন্য শিক্ষাকে প্রয়োগ করা উচিত নয়। শিক্ষা যেন জীব কল্যাণে কাজে লাগে। ছোট ভাইটি এরপর তিনটি দাদাকে ক্ষমা করে দেয়। তিন দাদা আর ছোট ভাই, ব্রাহ্মণের চার পুত্র, গর্বের সাথে এরপর ঘরে ফিরে যায়। ব্রাহ্মণ তাদের দেখে খুবই গর্বিত হয়। তিন দাদা ব্রাহ্মণকে সব জানায় কিভাবে তাদের ছোট ভাই সর্বশ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত হয়েছে। সে তাদের প্রাণ রক্ষা করেছে। ছোট হয়েও সে আজ অনেক বড় কাজ করে দেখিয়েছে। ব্রাহ্মণ এরপর ছোট ছেলেকে নিয়ে অনেক গর্ব করে। তার মনে আর খুশির শেষ থাকে না। ব্রাহ্মণ আর ব্রাহ্মণের বউ চার ছেলেকে অনেক দিন পর পেয়ে দারুণ ভোজের আয়োজন করে। এত বছর পর চার ছেলেকে ফিরে পেয়ে ব্রাহ্মণ আনন্দ খুশিতে দিন কাটাতে থাকে।